স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। যখন বিশ্বাসের ভীতি ভেঙে যায় তখন চারপাশের মানুষ আর বাস্তব মনে হয় না, সবাই যেন অভিনয়ের চরিত্র, মুখোশের আড়ালে থাকা মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এইদিকে কিন্তু সকাল সকাল আমি কাজ বাজ নিয়ে লেগে পড়েছি। সকালের খাবার দাবার করে কিন্তু আমি রুম টুম গুছিয়ে নিচ্ছিলাম, বিছানাপত্র গুছিয়ে। তারপর আমি কিন্তু ওই পাশের রুমটাও ঝাড়ু দিয়ে নিয়ে এই পাশে রুম থেকে বের হয়ে নিচ্ছি আর কি। এই রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এইদিকে কিন্তু আলনা টেবিল সব অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে বাড়ির ভিতরে চলে এসেছি। এসে দেখতেছি আমার শখের বাগানে এত সুন্দর গাছটা বড় হচ্ছে, কি আর বলবো। তো আমিও নাছোড়বান্দা সুন্দর করেই লাঠিতে ওকেও বেঁধে বেঁধে দিচ্ছি, দেখি কতটুকু বড় হয় আর কোথায় তুলে দেওয়া যায়। আর এদিকে কিন্তু আমার গাছটা অনেক মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর দুইটা কিন্তু তেমন বড় হয়নি, একসঙ্গেই লাগানো। তো যাই হোক, আর এদিকে টমেটো গাছে ফুল চলে এসেছে, ভিতরে কিন্তু কলির মতোও চলে এসেছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল কি আর বলবো। আমার মানে প্রথম গাছ লাগানো, এর জন্য বেশি ভালো লাগছিল। আর এই গাছের ফুলটা বড়ই হচ্ছে না কেন যে জানি না। তো যাই হোক, এইদিকে গাছপালা দেখালে তো আর হবে না, আর সংসারেরও তো কাজকর্ম করতে হবে, তাই না বলেন? তো ওইদিকে কিন্তু আমি ঘর গুছিয়ে নিয়েছি, খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে সকালে। আর এইদিকে যা বাসনপত্র বের হয়েছিল সবগুলা কিন্তু আমি মেজে এইদিকে আমি রেখে দিয়েছি আর কি। তো এই সাইডে কিন্তু আপনাদের ভাইয়ার কাপড় ছিল, আয়রন করে কাপড় নিয়ে আসছিল। তো ওগুলা ভাবলাম যে ওগুলাও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, আর বারবার মনেও থাকে না, ব্যাগের ভিতরে থাকে তো এর জন্য অতটা মনেও থাকে না। তো এইদিকে ভাবলাম যে না, কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে না রাখলে দেখা যায় যে যখন আপনাদের ভাইয়া অফিসে যায় তখন তাড়াহুড়া লেগে যায়, কারণ ও সব সময় শর্ট টাইম রাখে। শুয়ে থাকবে, বসে থাকবে, ফোন চাপবে, কিন্তু ও রেডি হবে না। জাস্ট টাইমে যায় রেডি হবে, তখন তাড়াহুড়া লেগে যায়। তো এর জন্য সব কিছু চেষ্টা করি গুছিয়ে রাখা, যেন ওর হাতের কাছেই পেয়ে যায় আর কি। আর এই দিকে ফাইনালি দেখতে পাচ্ছেন বনের যে গরু হয় গয়াল, তো আমার মানে নিজের চোখে প্রথমবার দেখা, কি আর বলবো, এত ভালো লাগছিল। আর ইউনিটে কিন্তু 2টা গয়াল নিয়ে আসছিল। তো একটা জবাই করা হয়েছে, আরেকটা এদিকে বেঁধে রেখেছিল ঘাস খাওয়ার জন্য। আর আমরা ভাবিরা হাঁটতে বের হয়েছিলাম, বের হয়ে দেখি ওমা গয়ালটা তো বাসার কাছেই। তো ভাবলাম আমি একা কেন দেখব, আপনাদেরও একটু দেখাই। আগে শুনেছি যে গয়াল নাকি বনেই থাকতো, এখন দেখি মানুষেও পালে। তো বিশেষ করে তো আমাদের এলাকায় কখনো পালে না, এইখানে এসেই আমি দেখলাম। তো দেখুন ফাইনালি তাজা গয়াল তো দেখলেন, গয়ালের মাংস দেখতে হবে না বলেন? তো এটা কিন্তু আমাদের অফিস পক্ষ থেকে বলতে সরকারি থেকে পাওয়া গয়ালের মাংস, আর গয়ালের ভুঁড়িও। গয়াল খেলে, মাংস খেলে কি আর হবে, ভুঁড়িও তো খেতে হবে, কি বলেন? তো ভুঁড়িও কিন্তু দিয়েছিল 1 কেজির বেশি বেশি, মাংসও দিয়েছিল 1 কেজির বেশি বেশি। মাংসগুলো এত সুন্দর, মানে মহিষের মাংস যেমন একদম লাল টকটকে হয় ওরকম, কিন্তু ক্যামেরাতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে ওরকম। আর অনেকগুলো ভুঁড়িও দিয়েছিল, ভুঁড়ি কিন্তু পরিষ্কার করা এত ঝামেলা, এত ঝামেলা, কি আর বলবো। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো এত সুন্দর, মানে বলার বাহিরে। আর জীবনের প্রথম মাংস খাবো, তার অনুভূতি আলাদা। আর জীবনের প্রথম কিন্তু আমি গয়াল দেখেছি, আগে কখনো আমি দেখি নাই, এই জীবনে কখনো দেখি নাই। তো কে কে গয়াল চিনেন বা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আর এদিকে চলে আসলাম যে না, ভুঁড়িটা পরিষ্কার করে নেই, বসে থাকলে হবে না, ভুঁড়ি তো রেখেও দেয়া যাবে না এইভাবে ফ্রিজে। তো যেই ভাবা সেই কাজ। তো গরম পানি করে নিয়েছি, গরম পানি করে নিয়ে ওটার ভিতরে একটু ভিজিয়ে রাখবো, মানে বেশিক্ষণ না, 2 মিনিট 2 মিনিট ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমি চামিচ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিব। চুন দেওয়া লাগে না, এখন তো দেখা যায় সবাই এই গরম পানি দিয়ে করে। গরম পানি দিয়ে করলে হয় কি, মানে জিনিসটা ভালো থাকে, খেতেও মজা লাগে আর কি। তো এই সাইডে কিছু নাড়ের ছিল আর কিছুই ছিল। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সব ভুঁড়িগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছেন এত সুন্দর দবদবে করে ফেলেছি, যা আমি কল্পনার বাহিরে। তো আমি এই প্রথম ভুঁড়ি এত সুন্দর করে পরিষ্কার করতে পারলাম, নিজের কাছে খুব ভালো লাগছিল। তো গয়ালের মাংস, ভুঁড়ি সবই খাবো, এরকম ভাগ্য কজনের হয় বলেন? তো জীবনে যেটা নাম না শুনেছি, জীবনে যেটা চোখে না দেখেছি, সেটা আজ দেখে নিলাম, পূর্ণ করে নিলাম। কে কে এই গয়াল দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সরকারি থেকে পাওয়া মানে অন্যরকম একটা ভালো লাগা। কিনে খাওয়ার মজাই আলাদা, ফ্রি খাওয়ার মজাই কিন্তু আলাদা, কি বলেন? তো এদিকে কিন্তু আমি কালাই রুটি খাচ্ছিলাম, আর আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম। আর কালাই রুটি কিন্তু বিশেষ করে রাজশাহীরা বেশি খায়। কালাই রুটি আমাকে রাজশাহীর এক ভাবিই দিয়েছে। তো যাই হোক, আর এইদিকে দেখুন ভুঁড়ির কিন্তু অনেক চাপ থাকে, অনেক কষ্ট করতে হয়, তারপর না খাওয়া যায়। ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করেছি অনেকক্ষণে, তারপর সিদ্ধ করেছি। অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এগুলা ছোট ছোট লম্বা লম্বা করে আগে কেটে নিচ্ছি সবগুলা। লম্বা লম্বা করে কেটে তারপর কিন্তু একদম পিস পিস করতে হয়, যার যেমন পছন্দ। আমার তো এরকম চারকোনা করে ছোট ছোটটাই ভালো লাগে, আর সবাই দেখি এরকমই বেশিরভাগ করে। অনেকেই একটু বড় করে, আবার অনেকেই দেখি ছোট ছোটই করে। আমার কাছে তো এই যে এরকম সাইজের ভুঁড়িটাই বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া তো অনেক প্রিয় ভুঁড়ি, অনেক পছন্দ করে সে, আর অনেক পছন্দ করে খায়। আর আমি খাই কিন্তু ওর মতো পছন্দ না, অনেকের থাকে না একদম মানে স্পেশাল, ওরকম না। তো যাই হোক, গয়লের মাংস, বড়ি সব কিন্তু আমি পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আজ আর রান্না করব না। তো আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি খেয়ে এসেছে মেস থেকে। মেস থেকে বলতে ওদের বড়খানা ছিল, গয়াল জবাই করেছিল, এর জন্য আমাদের বাসাতে মাংসও দিয়েছিল, আবার ওদের বড়খানাও ছিল। তো ওইখানে খেয়ে এসেছে, আমি আর রান্না করি নাই, যে ভাবছি দেখি কোনো একদিন রান্না করব। আর এইদিকে একটু শুটকি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্যে। আর এইদিকে ফাইনালি রান্না করতে চলে এসেছি। আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে। পালং শাক একদম অল্প ছিল, এর জন্য একটা আলুও দিয়েছি। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি, ওর ভিতরে মাছ কষাবো, ভাবলাম ওর সঙ্গে আলুটাও কষিয়ে নেই। আর নিজের রান্না বুঝে নিত, যে যখন নিজে খাওয়া হয়, যে এমনি সেমনি রান্না করলেই হয়ে যায় আর কি। তো আলু আর মাছ এইভাবে কষানোটা আমি শিখেছি আমার জায়ের থেকে। তো একবারেই কষিয়ে নেয়, ভাবলাম আমিও ওই পদ্ধতিটা ব্যবহার করি। তো এদিকে মাছ আর আলু কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু মাছ উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে ওই আলুর ভিতরে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু হয়ে আসবে, তারপরে কিন্তু আমি মাছগুলা দিয়ে দিব আর কি। তো আমি কিন্তু ভালো করে আগে আলুটা কষিয়ে নিয়েছি, আর পালং শাক দেওয়ার পর বেশি তো আর রান্না করা যাবে না। আর দেখা যাচ্ছে কিন্তু অনেক শাক কিন্তু আদৌ কিন্তু সামনাসামনি এতটাও শাক না, একদম ভাজি যদি করা হয় একজনে খেতে পারবে এরকম শাক, এত অল্প শাক। তো এগুলো আর ভাজি না করে ভাবলাম একটু রান্নাটাই করে নেই। তো এদিকে কিন্তু ভালো করে মিক্স করে মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিব। তো একটু কিন্তু ঝোলও অ্যাড করে দিয়েছি, কারণ একটু ঝোল না হলেও আবার ভালো লাগবে না। তো আর মাছ যেহেতু, তো এর জন্য কিন্তু একটু ঝোল দিয়েছি। আর এইদিকে মাছটাও আবার দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব আর কি। তো এদিকে কিন্তু আমার মাছও রান্না হয়ে গেছে, আর কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছিলাম। আর এই সাইডে ফ্রেশ চলে এসেছে, ফ্রেশে আজকে দিয়েছিল গরুর মাংস, সিম, তারপর একটা আলু, একটা ডিম, আর 4টা পেঁয়াজ। তো এই তো আজকের ফ্রেশ।
বাসা চতুর সাইডে কিন্তু মশা মারা স্প্রে দিয়ে গেল, তাই আপনাদেরকেও একটু ভিডিওতে দেখালাম যে স্প্রে দিলে কেমন কেমন করে দেয়। কিছুদিন পর পরই স্প্রে দিয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু মশার উৎপাত বেড়েই যায়। আর এইদিকে তালের পিঠা একভাবে দিয়েছে, আর এইদিকে সরকারি থেকে কলা দিয়েছিল, এটা আনতে আনতে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো কিছু করার নেই। তো এমনি কিন্তু ভালো ছিল, জাস্ট বোটা থেকে খসে গিয়েছিল। আর শীতের দিন তো অতটাও মানে হয়নি, জাস্ট বোটা থেকে খসে গিয়েছিল। অনেকগুলো এক জায়গায় নিয়ে আসছিল, এর জন্য এরকম হয়ে গেছে। সব বাসাতেই দিয়েছে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।